তো বন্ধুরা, হাওড়া থেকে 12 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আন্দুল স্টেশনে। বাড়ির দিকে যেতে যেতে দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এই অন্নপূর্ণা মায়ের মন্দির। রাজবাড়ির প্রাচীন ইতিহাস ঘাটলে জানতে পারা যায় 1830 থেকে 1834 সালের মধ্যে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ এই রাজপ্রাসাদে এসেছিলেন। আন্দুল রাজবাড়ির ইতিহাস ঘাটলে জানা যায় 1770 সালে রামলোচন রায় সেই সময় দুর্গাপুজোর প্রচলন করেছিলেন। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রাজবাড়ির মুখ্য দুয়ারের কাছে। চলুন আপনাদেরকে ভেতরটা দেখাই। বেশ অদ্ভুত লাগছে কিন্তু আমার এখানটা এসে। ভগবান শ্রী চৈতন্যদেব পুরী যাওয়ার পথে এই আন্দুল শহরে পার গিয়েছিলেন। মন্দিরটা সামনে থেকে একবার দেখাই, দেখুন আপনারা। অসাধারণ লাগছে মন্দিরটা দেখতে। চৈত্র মাসে যে চড়ক অনুষ্ঠিত হয়, সেই চড়কে অনেক জায়গায় কিন্তু বটি ঝাঁপ হয়। বটি ঝাঁপের যে অনুষ্ঠান এই মন্দিরে কিন্তু হয়ে থাকে। কালী মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছে সেটা তো বলা সম্ভব নয়। আনুমানিক 240 বছরের পুরনো মন্দির। আগে থেকে এখানে দক্ষিণাকালী ছিলেন। বিস্তীর্ণ মাঠের সম্মুখে পেল্লাই এক রাজপ্রাসাদ, যার সামনে দাঁড়ালে নিজেকে ক্ষুদ্র মনে হবে। বাংলার ইতিহাসে হারিয়ে যেতে বসা এক নদী, সরস্বতী নদী। তারই পশ্চিম পারে গড়ে ওঠা প্রায় 60 ফুট উচ্চতার এই প্রাসাদ, যার সম্মুখে প্রায় 50 ফুট উচ্চতার দড়িক স্থাপত্যে গড়ে ওঠা 10টি স্তম্ভ, যা সারা বাংলায় শুধুমাত্র এই প্রাসাদটিতেই দেখতে পাওয়া যাবে। অষ্টাদশ খ্রিস্টাব্দের শুরুর দিকে আন্দুল রাজা রাজনারায়ণ রায় প্রায় 2,82,00,000 টাকা খরচা করে এই আন্দুল রাজবাড়ি তৈরি করেন। এই আন্দুল রাজবাড়ির আরেক নাম আনন্দমঠ। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আন্দুল রাজবাড়ি দর্শন করাবো। বেশি কথা না বলে চলুন তাহলে ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। গুড আফটারনুন দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সঙ্গে দেখা করতে আমি শুভ্র চলে এলাম শুভ্র চ্যানেলে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আন্দুল শহর ঘুরিয়ে দেখাবো। আন্দুল শহরে কলকাতা থেকে যদি আপনারা যান, কী করে সেখানে যাবেন, যেতে কত টাকা ভাড়া পড়ছে এবং তার পারিপার্শ্বিক পরিবেশে কী রয়েছে, সমস্ত খুঁটিনাটি তথ্য দিয়ে সাহায্য করবো এই ভিডিওর মাধ্যমে। তো আমার অনুরোধ রইলে ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে আজকের এই ভিডিওটি। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া খড়গপুর লোকাল 12টা 5, যেটা ছাড়বে 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এরকম আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এখন এই হচ্ছে হাওড়া স্টেশন। 20 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে যাব। 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে। তো এই হচ্ছে 20 নম্বর স্টেশন। আমরা চলে এসেছি 20 নম্বর স্টেশনে। 20 নম্বর স্টেশনে দাঁড়িয়ে আছে হাওড়া খড়গপুর লোকাল। হাওড়া খড়গপুর লোকাল এখন আমরা ধরে সোজা চলে যাব আন্দুলে। আপাতত এই একটু আগে ট্রেন ঢুকেছে। ট্রেনটা ছাড়ার কথা ছিল 12টা 5-এ। অত্যাধিক মাত্রায় লেট করে ঘড়িতে এখন সময় বলছে 1টা বাজে, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেবে। তো বন্ধুরা, আমরা এখন উঠবো খড়গপুর লোকালে, যেটা ছাড়ার কথা ছিল 12টা বেজে 5-এ, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 1টা বেজে 9। অর্থাৎ অলমোস্ট 1 ঘন্টার উপর লেট হয়ে গেছে ট্রেন কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে হাওড়া স্টেশন। আপাতত ট্রেনটা এখনও ছাড়েনি। ঘড়িতে এখন বাজে ঠিক 1:10, একটু জুম করে দেখিয়ে দিই, 1:10 বাজে। আর ওদিকে প্রচুর যাত্রীরা দাঁড়িয়ে রয়েছে। তারা অনেকেই হয়তো ঘুরতে যাচ্ছে, বা অনেকেই নিজের জায়গায় যাচ্ছে, বা কাজের জায়গায় যাচ্ছে। এখানে একটা ট্রেন দিলে তবে তারা ট্রেনে উঠবে। তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল হাওড়া থেকে 12টা বেজে 5-এ। 1 ঘন্টা 10 মিনিট দেরিতে আমাদের ট্রেনটা ছাড়লো। হাওড়া থেকে আন্দুলের দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার পথ পড়বে 5টা স্টেশন, সময় লাগবে 25 মিনিটের মতো। হাওড়া থেকে আন্দুলের ভাড়া হচ্ছে মোটামুটি 5 টাকা করে জন প্রতি, আপ ডাউন 10 টাকা। আর এই আমরা এখন অতিক্রম করছি।
হাওড়া থেকে 12 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আন্দুল স্টেশনে। আন্দুল স্টেশন থেকে এখন আমরা বাইরে যাব, বাইরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কী করে আমরা সেই রাজবাড়িতে পৌঁছাচ্ছি। চলো দেখাচ্ছি। এই ট্রেনটা বেরিয়ে গেল আপাতত। তো আমরা রয়েছি 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝে। এটা হচ্ছে 5 নম্বর, ওদিকে 4 নম্বর, তার মাঝখানে রয়েছে ওভারব্রিজ। ওভারব্রিজটা ক্রস করে আমরা বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কী করে আমরা সেই জায়গাটায় যাচ্ছি। চলো দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা নেমেছিলাম 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে। আর 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মকে অতিক্রম করে ওভারব্রিজ দিয়ে আমরা এখন চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা এখন সোজা বেরিয়ে চলে যাব। আর এখন আমরা স্টেপ ডাউন করে নেমে যাচ্ছি। তো এই নেমে গেলাম, নেমে গিয়ে সোজা চলে যাব বাইরে। আমরা ওই পাশ থেকে এসেছি, ওই পাশে 1 নম্বর প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে এসে তো আমরা এখন বেরিয়ে চলে যাব বাইরের দিকে। বাইরে টোটো, অটো অনেক কিছুই পাওয়া যায়, সেগুলো ধরেও যেতে পারো। যেহেতু আমাদের হাতে সময় রয়েছে, আপাতত সেখান থেকে 1.2 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে যাব সেই প্রাচীন রাজবাড়িতে। আপাতত এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে সোজা বেরিয়ে যেতে হবে। তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি কী করে সেখানে পৌঁছাবে। আন্দুল শহরটা খুবই প্রাচীন এবং ঐতিহ্যবাহী শহর। এখানে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে। আগে আমরা যাব আন্দুলের রাজবাড়ি। এখান থেকে টোটো যায়, টোটোতে মোটামুটি সময় লাগে 5 মিনিট, আর ভাড়া নেবে 10 টাকা করে। আর যেহেতু আমাদের হাতে সময় রয়েছে, সেই জন্য আমরা আপাতত হেঁটেই যাব। আর আপনাদের যাদের পায়ে প্রবলেম রয়েছে তারা অনায়াসেই কিন্তু টোটোতে যেতে পারেন। এই যে সামনে যে রাস্তাটা গেছে, সেই রাস্তা আপনারা যখন পৌঁছে যাবেন তখন আপনারা ওই টোটো ধরে নেবেন রাজবাড়ি যাওয়ার জন্য। স্টেশন থেকে মোটামুটি 100 মিটার হেঁটে এই যে রাস্তাটা বাঁধিয়ে ঘুরলে যে টোটোগুলো রয়েছে সেই টোটোগুলো চলে যায় রাজবাড়ি। আমি একটু জিজ্ঞাসা করব, আচ্ছা এখান থেকে আন্দুল রাজবাড়ি কতক্ষণ লাগে দাদা? টোটোতে গেলে কতক্ষণ লাগবে? মিনিট 5 ভাড়া নেবেন 10 টাকা। আর হেঁটে গেলে কতক্ষণ লাগবে? মিনিট 10-15 লাগবে। আচ্ছা, তো তোমরা জেনে নিলে এখানে ভাড়াটা আর কতক্ষণ লাগবে। আপাতত যেহেতু আমাদের হাতে সময় রয়েছে, এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা ধরে আমরা হেঁটেই যাব। হেঁটে গিয়ে পৌঁছে যাব আন্দুলের প্রথম দর্শনীয় স্থান রাজবাড়ি। তো চলো দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। স্টেশন থেকে আন্দুল রাজবাড়ির দূরত্ব মোটামুটি 1.2 কিলোমিটার। আচ্ছা, শীতকাল যেহেতু, শীতকালে হাঁটতে বেশ ভালো লাগে। যেহেতু আমাদের হাতে সময় রয়েছে, আমরা আপাতত হেঁটেই যাব। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আন্দুল রাজবাড়ির দিকে। যাদের প্রায় প্রবলেম তারা কিন্তু অনায়াসই টোটোতে যেতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা সকাল সকাল বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আসবেন, তারা যদি এখানে আসতে অনেকটাই লেট হয়ে যায়, তাহলে এখানে তো আপনারা পেয়ে যাবেন কিছু খাবারের দোকান। যেমন এখানে দেখতে পাচ্ছি নমিতাস ফ্রাইড চিকেন। এখানে আপনারা চিলি চিকেন, বিরিয়ানি, চাউমিন ইত্যাদি প্রভৃতি পেয়ে যাবেন। যেমন এই জায়গাগুলোতে বার্গার থেকে শুরু করে চিকেন লেগ পিস ইত্যাদি প্রভৃতি সমস্তটাই পাওয়া যায়। তো চলুন এখন এগিয়ে যাই রাজবাড়ির দিকে। তো বন্ধুরা, আমি যেমন আপনাদের বলেছিলাম আন্দুল শহর অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী শহর। আপাতত রাজবাড়ির দিকে হেঁটে যাচ্ছি। রাজবাড়ির দিকে যেতে যেতে দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো। সেটা হচ্ছে এই অন্নপূর্ণা মায়ের মন্দির। ঠিক এখানটায় রয়েছে এই অন্নপূর্ণা মায়ের মন্দির। ভারত স্বাধীন হওয়ার ঠিক 1 বছর বাদে, অর্থাৎ 1948 সালে এই মন্দিরটি স্থাপিত হয়। এটা হচ্ছে ঝোড়হাট আন্দুল। নিচে লেখা রয়েছে স্থাপিত 23 জানুয়ারি 1948। আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন। যদি একটু পিছিয়ে আসি, আর এই হচ্ছে মন্দিরটা। বেশ ভালো লাগছে কিন্তু মন্দিরটা দেখতে, অন্নপূর্ণা মায়ের মন্দির এটি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি পৌঁছে গেছি আন্দুলের রাজবাড়িতে। আর একটু আগে আপনাদেরকে বলেছিলাম আন্দুল অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী শহরে এটাই হচ্ছে প্রথম দর্শনীয় স্থান। আর এই রাস্তা ধরে মোটামুটি সোজা একটু এগিয়ে গেলে আমরা পৌঁছে যাব আন্দুলের রাজবাড়ির দিকে। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা আমি যদি এগিয়ে যাই রাজবাড়ির মূল প্রবেশদ্বারের দিকে পৌঁছে যাব। আর এই হচ্ছে আন্দুলের রাজবাড়ির মূল প্রবেশ পথ। সামনে গতকাল একটা অনুষ্ঠান হয়ে গেছে, সেই জন্য বাঁশ টাস ইত্যাদি প্রভৃতি দিয়ে ঘেরা রয়েছে। খুবই প্রাচীন রাজবাড়ি, আর প্রায় ভগ্নদশায় পরিণত হয়েছে মেনটেনেন্সের অভাবে। এখন আমি ভেতরে প্রবেশ করছি, অলমোস্ট ভিতরে প্রবেশ করছি। আর এই আমি প্রবেশ করে গেলাম। এক ফ্রেমে তোমাদেরকে দেখাচ্ছি। আনন্দধুলি থেকে অপভ্রংশ হয়ে বর্তমানে আন্দুল শহর তৈরি হয়েছে।
হাওড়া থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এই আন্দুল। বর্তমানে আন্দুল হাওড়া জেলার অন্তর্গত হলেও 18 শতকের আগে আন্দুল ছিল হুগলি জেলার অন্তর্গত এবং তারও আগে ছিল 24 পরগনার অধীন। কিন্তু একদম শুরুর দিক থেকে বিচার করলে আন্দুল যখন মুসলমান রাজত্বের অধীন তখন মজফরপুর ও বড় পরগনার অন্তর্গত ছিল। তখন আন্দুল ছিল এক বর্ধিষ্ণু গ্রাম, যার পাশ দিয়ে বয়ে যেত সরস্বতী খাল বা প্রাচীন বাংলার সরস্বতী নদী। পরবর্তীকালে আন্দুলের সীমানা বাড়তে থাকলে তার মধ্যে চলে আসে আরও অনেক গ্রাম, যার মধ্যে অন্যতম হলো মহিয়ারি গ্রাম। সময়টা অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উকিল হিসাবে হুগলিতে নিযুক্ত হলো আন্দুলের এক যুবক। মাইনে মাসিক 20 টাকা, উপরন্তু পিয়ন বাবদ 5 টাকা ও বাড়ি ভাড়া বাবদ 3 টাকা। পরে অবশ্য কাজকর্মের যুবকের উন্নতি দেখে কোম্পানি পাঠিয়ে দিলেন মুর্শিদাবাদে। বদলি হওয়া মাইনে বেড়ে দাঁড়ালো মাসিক 70 টাকা ও বাড়ি ভাড়া পিয়ন বাবদ 28 টাকা। ইংরেজি, ফার্সি, পার্সিয়ানা এই যুবক কিছুদিনের মধ্যেই সাহেবদের মন জয় করে নিল। মনে রাখতে হবে, সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বেসর্বা ছিলেন রবার্ট ক্লাইভ। তার সুনজরে এলে যুবকের পদোন্নতি হয়, উকিল থেকে সোজা কোম্পানির দেওয়ান। আর এই যুবকটি হলো আন্দুলের রামচরণ রায়, যার পূর্বপুরুষ ভুবনেশ্বর কর মুসলিম শাসনকালে রায় উপাধি লাভ করে এই কর রায় বংশের সূচনা করেন। 1774 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর হিসাবে এলেন ওয়ারেন হেস্টিং। তিনি রামলোচনের নিষ্ঠা ও রাজভক্তিতে খুশি হয়ে তাকে মহিষাদল মৌজার জাগিরদার দেন এবং ঝোরহাট গ্রামটি নিষ্কর দান করেন। এই যে রাজবাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি, এই রাজবাড়িটা কিন্তু অত্যন্ত প্রাচীন এবং মেনটেন্যান্সের অভাবে যে সমস্ত পলেস্তারাগুলো সেগুলো অলমোস্ট খসে পড়ে গেছে এবং এখানে বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে বিপজ্জনক বাড়ি, যদি সামাও অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য রাজবাড়ির কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না। আর বর্তমানে বংশধরেরা এখানে বসবাস করেন। একটু জুম করে দেখিয়ে দিই, ঘরে জামা কাপড় রয়েছে বলে দেখা যাচ্ছে, সেই জন্য এখানে বোঝা যায় যে এখানে কিছু বংশধরেরা থাকেন। চলুন বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাই রাজবাড়ির বাইরের অংশে। আর এই যে রাজবাড়িটার আমি এখন ভেতরে প্রবেশ করছি সিঁড়ি দিয়ে উপরে উঠে। চলুন আপনাদেরকে দেখাই এর নির্মাণশৈলী কতটা অসাধারণ। মানে রাজারা তো সেই সময় শৌখিন ছিলেনই। ডিজাইনটা একবার দেখুন, কি অসাধারণ ডিজাইনটা। এই থেকে বোঝা যায় রাজারা কতটা শৌখিন ছিলেন। আর এই যে গেট, এই গেট দিয়ে একসময় প্রবেশ করতেন রাজারা। এখানে প্রচুর গেট রয়েছে, ভেতরে প্রবেশ করা যাবে কিনা আমি জানি না, তবে চেষ্টা করবো আপনাদেরকে ভেতরটা দেখাবার। ভগ্নদশায়ও পরিণত হয়েছে, কত প্রাচীন সেটা এই যে এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে বেশ। তো আপনাদেরকে আমি নির্মাণ শৈলীটা দেখালাম। আর এই হচ্ছে আরেকটা প্রবেশদ্বার। এখানে আমি জানি না আপনি কতটা কি দেখাতে পারছি। বাড়ির ভেতরটা একটু অন্ধকার অন্ধকার। আর এই সময় আর্কিটেকচারেরটা একবার জাস্ট দেখুন আপনারা। আমি জানি না কতটা কি কভার করতে পারছি। এতটা সুন্দর, মনে হচ্ছে যেন আমি সেই সময় ফিরে গেছি। এতটাই অপরূপ এবং অপূর্ব লাগছে দেখতে, অসাধারণ কিন্তু লাগছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রাজবাড়ির মুখ্য দুয়ারের কাছে। চলুন আপনাদেরকে ভেতরটা দেখাই। বেশ অদ্ভুত লাগছে কিন্তু আমার এখানটা এসে। আর এই হচ্ছে প্রবেশদ্বার। চলুন প্রবেশদ্বার দিয়ে আমি ভেতরে প্রবেশ করি। প্রবেশ করে ভেতরটা দেখাই কতটা জরাজীর্ণ অবস্থায় রয়েছে রাজবাড়ি। শুধু মেনটেন্যান্সের অভাব। আর আর্কিটেকচার নিয়ে কোনো কথা হবে না, আর্কিটেকচার তো অসাধারণ, বেশ ভালো লাগছে আমার। তোমরা আপনারা একটু জানাবেন যে কীরকম লাগছে। দেখুন পুরো ভগ্নদশায় পরিণত হয়েছে মেনটেন্যান্সের অভাবে। এত সুন্দর একটা আর্কিটেকচার। সরস্বতী নদীর ধারে যে রাজপ্রাসাদটি আন্দুল রাজবাড়ি নামে পরিচিত, তার আসল নাম হলো আনন্দধাম। 1830 খ্রিস্টাব্দে এই রাজবাড়ি তৈরির কাজ শুরু করেন রাজা রাজনারায়ণ রায় বাহাদুর। রাজবাড়ি সম্পূর্ণ হয় 1834 খ্রিস্টাব্দে। প্রায় 60 ফুট উঁচু এই রাজপ্রাসাদ বাংলার ইতিহাসে কিন্তু এক বিরল দৃষ্টান্ত। এই পেরোলেই বাড়ির ভেতরে এই অংশটিতে গড়ে উঠেছে নাচঘর, যাকে ঘিরে রয়েছে প্রায় 16টি উঁচু স্তম্ভ। নাচঘরের দুপাশে 3 তলা ভবন, যার প্রতিটি তলা 20 ফুট করে উঁচু। আর এই অংশে রাজবাড়ির সদস্যরা বসবাস করত। রাজবাড়ির প্রাচীন ইতিহাস ঘাটলে জানতে পারা যায় 1830 থেকে 1834 সালের মধ্যে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল, যা শেষ হয় 1834 সালে, অর্থাৎ
আজ থেকে 250 বছর আগে ব্রিটিশ পিরিয়ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে এই নির্মাণ কাজ কিন্তু শেষ হয়। বর্তমানে মিত্র বংশ দ্বারা পরিচালিত এর বংশধরেরা এই রাজবাড়ির কোনো একটা বাড়িতে বসবাস করছেন, কিন্তু এই যে রাজবাড়িটা বর্তমানে মেনটেন্যান্সের অভাবে ভগ্নাবশেষে পরিণত হয়েছে। আর বাড়িটি সত্যি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে, যেটা তোমাদেরকে আগের ক্লিপে দেখিয়েছি। আন্দুল রাজবাড়ির সাথে অনেক ঐতিহাসিক ঘটনা বিজড়িত রয়েছে। ইতিহাস ঘাঁটলে জানা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ এই রাজপ্রাসাদে এসেছিলেন। রাজপ্রাসাদের মধ্য অংশে যদি আমি একটু নজর করি, এই যে মোটামুটি এই যে জায়গাটা, এইখানটায় লোকমুখে শোনা যায় বাইজিদের নাচঘর ছিল এবং বিশাল এরিয়া জুড়ে নাচঘরের পরিধিটা ছিল। এই হচ্ছে আন্দুলের রাজবাড়ি। এই আন্দুলের রাজবাড়ির নিচের অংশে এরকম একটা স্কুল করা হয়েছে, শতদল ইনস্টিটিউট, বর্তমানে স্কুলকে ভাড়া দেওয়া আছে। আর এই যে পুরো রাজবাড়িটায় অনেকাংশেই অনেকে ভাড়া রয়েছেন, খুবই বিপজ্জনক অবস্থায় এনারা রয়েছেন। আন্দুলের রাজবাড়িটা তো আপনাদের মোটামুটি ঘুরিয়ে দেখালাম, আর রাজবাড়ি ঠিক এখানে স্কুল রয়েছে নিচের তলায়, সেটাও দেখালাম আপনাদের। আর এখন চলুন আপনাদেরকে দেখাই রাজবাড়ির যে রাজ মন্দির সেটা ছিল। চলুন আপনাদেরকে এবার সেখানে নিয়ে যাই। সেখানে রয়েছে অন্নপূর্ণা মায়ের মন্দির। মন্দির খোলার অলমোস্ট টাইম হয়ে এসেছে। একটু যদি এগিয়ে আসি, এগিয়ে এসে এই যে এইটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির। সেই সময় রাজবাড়ি যে মন্দির ছিল সেই মন্দিরটা হচ্ছে ঠিক এখানে। 4টের সময় মন্দিরটা কিন্তু খুলে যাবে। 1777 খ্রিস্টাব্দে রামলোচনের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার জ্যেষ্ঠ পুত্র কাশীনাথ রায়, যিনি তৈরি করেন এই অন্নপূর্ণা মায়ের মন্দিরটি, যা এখনও রাজবাড়ি চত্বরের পাশেই দেখতে পাওয়া যায়। 1807 খ্রিস্টাব্দে কাশীনাথ রায় মারা যাওয়ার পর তার একমাত্র পুত্র রেখে যান রাজনারায়ণ রায়কে। মন্দিরের আর্কিটেকচারটা যদি দেখাই, বেশ অসাধারণ লাগছে দেখতে। ডিজাইনটা একবার দেখো। ছাদের ওপরে প্রচুর গাছপাত জমে গেছে, জরাজীর্ণ অবস্থা। আর এই যে রাস্তাটা এখানে গেছে, এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে পৌঁছে যাওয়া যায় অন্নপূর্ণার মন্দির। এটা হচ্ছে আপাতত অন্নপূর্ণা মন্দির। এখানে দেওয়া আছে বিশেষ বিজ্ঞপ্তি, অন্নপূর্ণা মন্দিরের সামনে বাইক সাইকেল রাখা চলবে না। তোমরা চাইলে একবার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো কী বিজ্ঞপ্তিটা দেওয়া রয়েছে। আন্দুল রাজবাড়ির ইতিহাস ঘাঁটলে জানা যায় 1770 সালে রামলোচন রায় সেই সময় দুর্গাপুজোর প্রচলন করেছিলেন। আর এই মুহূর্তে আমি হেঁটে আসছি রাজবাড়ির ঠিক পাশে রাস্তা দিয়ে। চলুন আপনাদেরকে দেখাই রাজবাড়ির যে দুর্গা দালান, যেখানে প্রথম দুর্গাপুজো প্রচলিত হয়েছিল। আর এই হচ্ছে সেই রাজবাড়ির দুর্গা দালান। ভেতরটা একবার জাস্ট দেখুন, কতটা অপরূপ সুন্দর দুর্গা দালানটা। আর পুরো গাছগাছালিতে ভরা রয়েছে। এইখানে এই মিত্র পরিবারের বংশধররা কিন্তু আজও এই রীতি মেনে দুর্গাপুজো করে থাকেন। 4 বা 6 বছরের নাবালক পুত্র রাজনারায়ণ রায় আন্দুল রাজের উত্তরাধিকারী হন। স্বভাবতই রাজা সাবালক হওয়ার আগে অবধি রাজকার্য চালিত হতো কোর্ট অফ ওয়ার্ডস মেনে। 1835 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর লর্ড অকল্যান্ড রাজা রাজনারায়ণকে রাজবাহাদুর উপাধিতে ভূষিত করেন। আন্দুল রাজবাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো ভগবান শ্রী চৈতন্যদেব পুরী যাওয়ার পথে এই আন্দুল শহরে পার গিয়েছিলেন। চৈতন্যদেবের পদধূলি অর্থাৎ আনন্দধূলির নাম অনুসারে এই জায়গার নাম হয় কিন্তু আন্দুল। এতটাই পবিত্র এবং ঐতিহাসিক সমৃদ্ধ এই জায়গাটা। আপনাদের কীরকম লাগলো ওতে বসে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এবার আপনাদেরকে ছাদের ওপরের অংশটা জাস্ট দেখাচ্ছি। ছাদের ওপরের অংশটা দেখুন কতটা বড়। আর এখানে প্রচুর সৈনিকরা দাঁড়িয়ে থাকতো, সৈনিকরা দাঁড়িয়ে পাহারা দিত। একবার যদি ডান দিক থেকে বা বাঁ দিক থেকে আপনাদেরকে দেখাই, জাস্ট দেখুন কতটা এরিয়া জুড়ে এই রাজবাড়িটা রয়েছে। অসাধারণ। আমি আপনাদেরকে আন্দুলের রাজবাড়ি এবং তার অন্দরমহল সমস্তটাই ঘুরিয়ে দেখালাম। পায়ে পায়ে এবার আমি এগিয়ে চলেছি দুলিয়া কালীবাড়ি। যেই কালীবাড়িটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি হচ্ছে। এখান থেকে মোটামুটি 1.2 কিলোমিটার। আপনারা চাইলে এখান থেকে টোটো ধরেও যেতে পারেন। তো এখন আমি সেই রাস্তা ধরেই যাচ্ছি। চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই কালী মন্দিরে। আমি এখন অলমোস্ট চলে এসেছি আন্দুল রাজবাড়ি থেকে 1.9 কিলোমিটার অতিক্রম করে দুলিয়া কালী মন্দির, যেটা দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। চলুন আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি মন্দিরটা অপরূপ লাগছে দেখতে। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এ দেখুন মন্দিরটা একবার দূর থেকে দর্শন করুন, অসাধারণ লাগছে।
চলুন আপনাদেরকে এবার দেখাই মন্দির সহ মন্দিরের কী কী নিয়মাবলী রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি মন্দির পরিচালনার নিয়মাবলী, পূজার সময় সকাল 9টা থেকে সন্ধ্যে 7টার সময় আরতি, আর সকাল 9টা থেকে 12টা অবধি মন্দির খোলা, বিকেল 4টে থেকে 4:30 থেকে 8:30 অবধি মন্দির খোলা। আপাতত এই যে বিজ্ঞপ্তিটা দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে পড়ে নিতে পারেন। আর এইখানে অনেক কিছু নিয়মাবলী রয়েছে, যেমন মন্দির পরিসরে যানবাহন নিষিদ্ধ, খেলাধুলা নিষিদ্ধ ইত্যাদি প্রভৃতি প্রচুর নিয়মাবলী রয়েছে। এখান থেকে একবার মন্দিরটা দেখাই, আপনারা দেখুন। মন্দিরের নির্মাণশৈলী তো অসাধারণ। এখান থেকে একটা গণপতি বাপ্পা রয়েছেন ওপরে, একটু আপনাদের জুম করে দেখাই। বাপ্পার মূর্তিটা দেখুন কি অপূর্ব লাগছে না দেখতে। চলুন আপনাদেরকে আরও সব ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করা মাত্রই মন্দিরটা সামনে থেকে একবার দেখাই। দেখুন আপনারা, অসাধারণ লাগছে মন্দিরটা দেখতে। মন্দিরের সামনে এখানে রয়েছেন নন্দী বাবা, আর এখানটায় রয়েছে একটা ঘণ্টা। অপরূপ লাগছে কিন্তু মন্দিরটা, একবার জাস্ট দেখুন। সত্যি নির্মাণশৈলী তো অসাধারণ। এখানে একটা ঘণ্টা আমি দেখতে পাচ্ছি। মন্দিরের প্রবেশ আগে আপনারা এরকম ঘণ্টা বাজিয়ে নেবেন। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি, দেবতা এবং অসুরদের মধ্যে যে রশি টানাটানি হয়েছিল, অমৃত কে পাবে, দেবতা এবং অসুরদের মধ্যে কে অমৃত পান করবে, সেই নিয়ে একটা মূর্তি স্বরূপ তুলে ধরা হয়েছে। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর ওই মাথায় দেখতে পাচ্ছি যে অমৃত যখন উঠেছিল তার সাথে বিষ উঠেছিল, সেই বিষ মহাদেব পান করেছিলেন, এইটাই এখানে তুলে ধরা হয়েছে। এবং সেই বিষের যন্ত্রণা থেকে বাঁচাতে মা দুর্গা নিজের স্তন পান করেছিলেন মহাদেবকে। জাস্ট দেখুন, অপরূপ লাগছে। একটু পিছিয়ে এসে আপনাদেরকে দেখাই, একবার জাস্ট দেখুন। মন্দিরে এরকম নন্দীশ্বর রয়েছে, নন্দীশ্বরকে দেখানো হয়ে পরে আমি চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই। ভেতরে যদি আমি এই প্রবেশ করে গেলাম, ভেতরে প্রবেশ করা মাত্রই এখানে একটা ঘণ্টা রয়েছে। আর মুখ্য দুয়ার দিয়ে প্রবেশ করা মাত্রই এখানে দেখতে পাচ্ছি ভোলে বাবা রয়েছেন। জয় ভোলেনাথ। অপরূপ লাগছে দেখতে। নিচে একটা শিবলিঙ্গ রয়েছে, আর ওইখানে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের একটা মূর্তি রয়েছে। চলুন আপনাদেরকে দেখাই। দেখুন মূর্তিটা একবার, কি অসাধারণ মূর্তি, প্রাণ জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে, এত সুন্দর অপরূপ। একটু জুম করি, দেখুন একবার মূর্তিটা, অসাধারণ। আর একটু যদি ওইদিকে যাই, ওখানে রয়েছেন মা ভবতারিণী। চলুন আপনাদেরকে দর্শন করাই। দেখুন একবার মাতৃ প্রতিমাটা একবার দেখুন। সত্যি আমার তো মন ভরে যাচ্ছে মায়ের রূপটা দেখে। আপনাদের কীরকম লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। পুরো মূর্তিটা কিন্তু সোনা দিয়ে, সোনার গয়নায় মা সজ্জিতা রয়েছেন, অসাধারণ। মন্দিরের ওপরের অংশে যদি দেখি, এরকম কিছু ডিজাইন করা রয়েছে, অপরূপ লাগছে ডিজাইনটা। একবার জাস্ট ডিজাইনগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ডিজাইনগুলো দেখুন কি সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে, নিখুঁত হাতে কাজ করা হয়েছে, দেখলেই বোঝা যায়। আর আরেকটা যেটা বিশেষ জিনিস আমার চোখে পড়লো, পুরো এই যে মন্দিরে যে দরজাগুলো রয়েছে না, এই দরজায় প্রত্যেকটা জায়গায় আর্চের মতন শুরু করে এরকমভাবে ওং লেখা রয়েছে। চলুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই। দেখুন ওং। মন্দির কর্তৃপক্ষ থেকে একটা নতুন জিনিস আমি জানতে পারলাম এখানে এসে। চৈত্র মাসে যে চড়ক অনুষ্ঠিত হয়, সেই চড়কে অনেক জায়গায় কিন্তু বটি ঝাঁপ হয়। বটি ঝাঁপের যে অনুষ্ঠান এই মন্দিরে কিন্তু হয়ে থাকে। চলুন আপনাদেরকে দেখাই কোন জায়গাটা। এই যে এখানে যে ঘাসের জায়গাটা করা রয়েছে, ঘাসের জায়গাটায়
বাঁশ পুঁতে তারপরে যে বটি ঝাঁপ হয় সেই বটি ঝাঁপের ব্যাপারটা এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও এইখানে কিছু বসার চেয়ার করা রয়েছে আগত দর্শনার্থীরা যাতে এখানে বসতে পারেন, এবং এখানে একটা বারোয়ারি মঞ্চ আমি দেখতে পাচ্ছি। এই বারোয়ারি মঞ্চে দুর্গাপুজো থেকে ছোটো ছোটো নানান পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। মন্দিরের নির্মাণ শৈলী তো অসাধারণ। আরেকবার চলুন আপনাদের দেখিয়ে দিই। ওপরে ওঙের একটা চক্র আমি দেখতে পাচ্ছি, চলুন আপনাদেরকে জুম করে একটু দেখিয়ে দিই। ওপরের চক্রটা অসাধারণ, পুরো মন্দিরটা তো অসাধারণ লাগলো। আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন কিন্তু। ঘড়িতে এখন বাজে 5টা বাজতে 5 মিনিট বাকি, আর অন্ধকার প্রায় হয়েই আসছে। অন্ধকার হওয়ার সাথে সাথে ওপরের দিকে যে লাইটগুলো জ্বলছে, আস্তে আস্তে মন্দিরের লাইট জ্বলছে এবং মন্দিরের যে শোভা আস্তে আস্তে সেটা প্রস্ফুটিত হয়ে উঠছে। দেখুন আপনারা ওপরে যে লাল লাইটগুলো জ্বলছে, ভবতারিণী মায়ের মন্দিরে মানে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে যে রূপ লাইটগুলো জ্বলে না, ঠিক এখানেও ঠিক সেই রূপ লাগছে। এক ফ্রেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন একবার মন্দিরটা কি অপর রূপ লাগছে, দারুণ লাগছে কিন্তু মন্দিরটা। আপনাদের থেকে কমেন্ট অবশ্যই আশা করছি কীরকম লাগছে আপনাদের। বন্ধুরা, আমরা এই মুহূর্তে পেয়ে গেছি দুলিয়ার কালী মন্দিরের এক সক্রিয় কর্মকর্তাকে। ওনার থেকে জেনে নেব এই কালী মন্দির সম্বন্ধে দু চার কথা। একটু যদি দাদা বলেন। কালী মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছে সেটা তো বলা সম্ভব নয়। আনুমানিক 240 বছরের পুরনো মন্দির। আগে থেকে এখানে দক্ষিণাকালী ছিলেন, তার সাথে বুড়ো শিব ছিলেন, বুড়ো শিবের লিঙ্গ ছিল, আর হচ্ছে আপনাদের রাধা মাধব ছিলেন। তা মন্দির উদ্বোধন হওয়ার পরে আমাদের নতুন করে প্রতিষ্ঠা করা হলো শিবের মূর্তি এবং নন্দী মহারাজের মূর্তি বসানো হয়েছে। এবারে আমাদের মন্দির ছিল আগে ছোট, এখন দক্ষিণেশ্বরে আদলে করা হয়েছে। যেহেতু দক্ষিণাকালী মন্দিরে দক্ষিণা মায়ের মূর্তি আছে, সেজন্য দক্ষিণাকালীর ওপর বেস করে দক্ষিণেশ্বরের মন্দিরে আমাদের আদলে করা হয়েছে এটা। আচ্ছা, মন্দির খোলা বন্ধের সময়টা কখন একটু যদি বলেন। মন্দির সকালবেলা পুজোর সময় হচ্ছে 9টা থেকে 12টা অবধি, আর ইভিনিংয়ে হচ্ছে 4:30 থেকে নর্মালি খোলা হয়, কিন্তু পুজো হয় সন্ধ্যে 7টা থেকে আপনার ওই 8:30 9টা অবধি খোলা থাকে। আচ্ছা, বিশেষ পুজো কোন কোন দিনে হয় এখানে? বিশেষ পুজো কালী পুজো যেমন বিশেষ, তারপর অমাবস্যা পূর্ণিমাতে পুজো হয়। আচ্ছা, আর এখানে কিছু প্রসাদের কিছু ব্যবস্থা কি রয়েছে না কি ভাবছেন এ ব্যাপারে? প্রসাদের ব্যবস্থা বলতে এখনও আমাদের সেরকমভাবে কোনো পরিকল্পনা করা হয়নি। এই আগের মাসে উদ্বোধন হয়েছে, 22শে নভেম্বর উদ্বোধন হয়েছে। এখনও আমাদের ডিসিশন কিছু নেওয়া হয়নি। ফিউচারে দেখা যাক কতটা কি করে উঠতে পারা যায়, এখনও অবধি কোনো প্ল্যানিং কিছু নেই। আচ্ছা, এখানে আসতে গেলে কি করে আসবে একটু যদি দর্শকদের বলে দেন। এখান থেকে আসতে হলে আপনি হাওড়া থেকে ট্রেন মাধ্যম আন্দুল স্টেশন বা মৌরি স্টেশনে নামবেন, নেবে যে কোনো টোটোয় বলবেন যে দক্ষিণেশ্বরের মন্দির হয়েছে দুইলা বাড়িতলায় যাব, 10 টাকা আপনার ভাড়া নেবে। সেম আন্দুল স্টেশন থেকেও তাই। আর হাওড়া থেকে বাসে যদি আসেন, বাসে করে আন্দুল উল্টোডাঙ্গা বা 61 পাবলিক বাস ধরে দুইলা মোড়ে নামবেন। দুইলা মোড় থেকে নেবে আপনার মিনিট 5 পায়ে হাঁটা পথ। অনেক তথ্য পেলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। এরপরে কোনো দিন যদি আসিস তখন আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকবেন, আসবেন আমাদের মন্দির দেখতে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলো কথা বলে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই মন্দিরে কি করে আসবেন, এই মন্দির খোলা বন্ধের সময়টা কতক্ষণ, কি রয়েছে এই মন্দিরে, সমস্ত তথ্য দিয়ে সাহায্য করলাম। আশা করি আপনাদের এই মন্দিরটা বেশ ভালো লেগেছে। তো এই তো হচ্ছে দৌলিয়া কালী মন্দির। দৌলিয়া কালী মন্দিরে ঢোকার মুখে এরকম কিছু ডালার দোকান পেয়ে যাবে, দশকর্মা ভাণ্ডার ও পুষ্পালয়। এইখান থেকে তোমরা পুজোর সামগ্রী নিয়ে তারপর মন্দিরে যেতে পারো। আচ্ছা, এই দাদা হচ্ছে দোকানের ওনার। দাদার থেকে একটু জেনে নেব কেমন কি জিনিস রয়েছে আর তার একটু হালকা ফুলকা একটু দাম।
মোটামুটি ফুল পাওয়া যাবে, জবা যেমন ঠাকুরের যে সমস্ত জিনিস। এবারে দশকর্ম ভাণ্ডারের মধ্যে আছে, দশকর্ম ভাণ্ডারের মধ্যে যেমন যেমন লাগে তিল ফেস সমস্ত আর আমি পরিষ্কার করে তো মোটামুটি কিরকম কি দাম রয়েছে একটু যদি দাম বলেন? মোটামুটি যেরকম মার্কেট অনুযায়ী মোটামুটি দামটা ন্যায্য মূল্যে দামটা আমরা নিই। আচ্ছা, তো আপনারা দেখছেন এইখানটায় যেমন রয়েছে মোয়া, তিলের কিছু জিনিস রয়েছে, সন্দেশ রয়েছে, নাড়ু ফাড়ু ইত্যাদি প্রভৃতি রয়েছে। তোমরা চাইলে এই দাদার দোকান থেকে পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে পুজো দিতে যেতে পারো। অসাধারণ একটা মন্দির আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আন্দুলের দুটি দর্শনীয় স্থান বা দুটি জনপ্রিয় স্থান ঘুরিয়ে দেখালাম। প্রথমত আমি আপনাদেরকে নিয়ে গেলাম আন্দুলের রাজবাড়ি এবং দ্বিতীয় দর্শনীয় স্থান হলো দুলিয়ার এই কালীবাড়ি। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই একটা হাইপ করে দেবেন। ভিডিওতে হাইপ করে দিলে আমার ভিডিওটা লিডারবোর্ডে প্লেস পাবে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।